করোনায় গত ২৪ ঘন্টায় নতুন রেকর্ড, ২২ জনের মৃত্যু, শনাক্ত ১,৭৭৩, সুস্থ হয়েছেন ৩৯৫ জন। বেক্সিমকোর করোনা ওষুধ বেমসিভির বাজারজাত শুরু, বিনামূল্যে দেবে সরকারি হাসপাতালে। গাইবান্ধায় রড বোঝাই ট্রাক উল্টে শিশুসহ ১৩ জন নিহত, গাজীপুর থেকে রংপুর ফিরছিলেন সবাই। ঘূর্ণিঝড় আম্পানে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, ভেসে গেছে মাছের ঘের, আমের ব্যাপক ক্ষতি। আম্পানের তাণ্ডবে ৮ জেলায় ১৩ জনের মৃত্যু, বিধ্বস্ত বাড়িঘর, সারা দেশে বিদ্যুৎহীন ৫০ লাখ গ্রাহক। সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছি পারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। দেশে করোনা শনাক্ত ও মৃতের সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২২ জন, আর ১০,২৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১,৭৭৩ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে হয়েছে ৪০৯ জন, আর শনাক্ত ছাড়ালো ২৮,৫০০। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দেশে বর্তমানে ৪৭টি ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় এসব ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে ১০,২৬২টি। এর মধ্যে শনাক্ত হয়েছে ১,৭৭৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২৮,৫১১ জন। এ সময় দেশে একদিনে সর্বোচ্চ মারা গেছেন ২২ জন। এর মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। আর ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন। বয়স বিশ্লেষণে সর্বাধিক ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১০ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ নিয়ে সুস্থ হলেন ৫,৬০২ জন। একই সময়ে আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫৪ জনকে। এছাড়া দেশে বর্তমানে ১৩,২৮৪টি আইসোলেশন শয্যা রয়েছে। কোয়ারেন্টাইনে গত ২৪ ঘন্টায় ৪,০৩২ জনকে আনা হয়েছে, ছাড় পেয়েছেন ২,৫৯১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ২,৫৫,৫৩৪ জন ছিলেন এবং ছাড় পেয়েছেন ২,০১,১৫২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৪,৩৮২ জন। আমাদের সারা দেশের সকল উপজেলা, জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে ৬২৬টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় ৩১,৮৪০ জনকে। বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আন্তঃবিভাগ ও বহির্বিভাগে করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা। এছাড়া আবারও বাড়ি থেকে দেওয়া যাবে নমুনা। এজন্য নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠানকে ফি দিতে হবে ১,০০০ টাকা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোভিড-১৯ চিকিৎসায় বিশ্বে প্রথম অনুমোদিত জেনেরিক ওষুধ রেমডেসিভির আজ থেকে বাজারজাত শুরু করেছে বেক্সিমকো ফার্মা। এর বাণিজ্যিক নাম বেমসিভির। আপাতত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালে বিনামূল্যে এটি দেবে প্রতিষ্ঠানটি। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে করোনার ওষুধ বেমসিভিরের প্রথম ব্যাচ হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রথম এই ওষুধ উৎপাদন শুরু করেছে বেক্সিমকো ফার্মা। করোনা রোগীর চিকিৎসায় বেমসিভির ওষুধটি প্রয়োগ করা হবে, যার মূল উপাদান রেমডেসিভির। রোগীর সুস্থতার জন্য এই ওষুধ তুলনামূলক বেশ কার্যকর বলেও জানান তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী আগামীতে করোনা শনাক্তে সারা দেশে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান। তিনি বলেন, বাংলাদেশ এখন করোনা আক্রান্তের পিক অবস্থানে রয়েছে। সচেতন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারলে দেশে সংক্রমণের হার কমানো সম্ভব হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান জানান, করোনা চিকিৎসার ওষুধ বেমসিভির সরকারি হাসপাতালগুলোতে দেয়া হবে বিনামূল্যে। বেক্সিমকো প্রথম কোম্পানি
যে এই ওষুধটি আমাদের এই অঞ্চলে তৈরি শুরু করেছেন এবং আমরা আমাদের ওষুধ প্রশাসনও এর অথরাইজেশন দিয়েছে এবং একটি কথা এখানে ওনারাই বলেছেন যে এটি খুবই মুমূর্ষু রোগী, ক্রিটিক্যাল রোগী যারা আছেন তাদেরকেই এই ওষুধটি দেওয়া হবে এবং সেটা সিদ্ধান্তগুলো অবশ্যই এক্সপার্টরা, ডাক্তারবৃন্দরা নেবেন। বিশেষ করে ইউএসএতে ওরা বলছে যে ক্রিটিক্যালি ইল বা খুব সিভিয়ার পেশেন্ট যারা নাকি আইসিইউ বা ভেন্টিলেশনে থাকে তাদেরকে দিয়ে এটাতে কিছুটা উপকার পাওয়া গেছে। তো সেই জন্য ওখান থেকে ইউএসএফডিএ কিন্তু এটাকেই শুধু বলেছে যে এখন পর্যন্ত একটাকেই এমার্জেন্সি ইউজের জন্য তারা পারমিশন দিয়েছে। ইটস নট ফর যে সবার জন্য, সব রোগীদের জন্য। এটা ডাক্তার সাহেবরা বলতে পারবেন কোন রোগীকে দেওয়া উচিত। সেই জন্য আমরা বেক্সিমকো থেকে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সরকারি যত পেশেন্ট আছে তাদের যদি কাউকে এই রেমডেসিভির ইনজেকশন দিতে হয় সবার জন্য আমরা এটা ফ্রি। যেহেতু সরকার পেশেন্টের কাছ থেকে টাকা নেয় না, আমরাও সরকারের কাছ থেকে কোনো টাকা দেব না। গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাক উল্টে 2 শিশু সহ 13 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা রংপুর মহাসড়কের দুবলা গাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 8টার দিকে তারা রড বোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার খবর পান। ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে দুপুরে রডগুলো উদ্ধার করতে গিয়ে তার নিচ থেকে 13টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ট্রিপল ঢাকা ট্রাকে লুকিয়ে গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন নিহতরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় রডের নিচে চাপা পড়ে মারা যান তারা। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবারে গাইবান্ধা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, এখনো নিহতদের পরিচয় জানা যায়নি, মরদেহগুলো কোথায় রাখা হয়েছে? ইতিমধ্যে কিন্তু মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনাস্থল দুবলাগাড়ির যে ঘটনাস্থল, সেখানে পার্শ্ববর্তী জাহাঙ্গীর নামে এক যুবকের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে তিনি সকালে স্থানীয় একটি চায়ের দোকানে গেলে সেখানে দেখতে পান যে একজন আহত লোক সেখানে তার গায়ে রক্ত মাখা, সে বসে আছে। তাকে জিজ্ঞাসা করে যে তোমার গায়ে রক্ত কেন? সে তখন বলে যে আমি ট্রাকের হেল্পার, এবং তার মাধ্যমে সে জাহাঙ্গীর জানতে পারে যে এই সামনে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, যে এখানে রডের সাথে 16 জন যাত্রী গাজীপুর থেকে এই রংপুরের উদ্দেশ্যে কিন্তু আসছিলেন বিভিন্ন জায়গায়, হয়তো পলাশবাড়িতেও কেউ নেমে গিয়েছেন। এবং আরেকটি তথ্য হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই ট্রাকের যে ড্রাইভার সে কিন্তু একজন জীবিত শিশুকে সঙ্গে করে নিয়ে পালিয়েছে। ধারণা করা হচ্ছে শিশু জীবিত থাকায় এই মরদেহগুলো ফেলে ওই চালক এই শিশুটিকে নিয়ে চলে গিয়েছে। এই যে চায়ের দোকানে যে হেল্পার বসেছিল তাকে আর আটক করা যায়নি। ওই স্থানীয় যুবক তার কাছ থেকে জানতে পেরেছে যে গাজীপুর থেকে এই রড বোঝাই ট্রাকটি এক পাশে রড এবং এক পাশে কিছু বক্স ছিল এবং মাঝখানে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ছিলেন এই 16 জন যাত্রী। কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ 13টি মরদেহ এখানে উদ্ধার করেছে, যার মধ্যে 2টি শিশুর মরদেহ রয়েছে, আর বাকি 3 জনের সন্ধান কিন্তু এখনো পাওয়া যায়নি। কাজেই আমরা এখনো বুঝতে পারছি না যে তাদের লাশ কি এখানেই রয়েছে না তারা জীবিত অবস্থায় অন্য কোথাও চলে গিয়েছেন, সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কিন্তু এই হেল্পার যিনি তথ্যটি দিয়েছে যে চালক একজন জীবিত শিশুকে হাতে করে নিয়ে গেছেন, তাই সেখান থেকে ধারণা করা যেতে পারে যে হয়তো অন্য 3 জন জীবিত রয়েছেন। আরিফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দেশের উপকূলীয় এলাকায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি উপড়ে গেছে অসংখ্য গাছপালা। বেশিরভাগ জেলায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ভেসে গেছে হাজার হাজার মাছের ঘের। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 50 লাখ মানুষ।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী সহ দেশের অনেক অঞ্চলে ঘরবাড়ি ও ফসল এবং মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে খুলনার কয়রা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সদর, উত্তর বেতকাশী, দক্ষিণ বেতকাশী ও মহারাজপুর। এছাড়া দাকো, বটিয়াঘাটা সহ জেলার বিভিন্ন স্থানে ফসলের ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। নোয়াখালীতে শুকচর, নলচিরা, চৌডিশ্বর ও নিঝুম দ্বীপ ইউনিয়নের বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ২৬ গ্রাম। পানির চাপটাই তো বেশি, আমাকে তো নদীর কূলে আমরা ডরাই তো সবসময় দিনেই নদী চলাই গেছে। বন্যায় এই ধান নষ্ট হয়েছে, কৃষি নষ্ট হয়েছে, মরিচ ক্ষেত নষ্ট হয়েছে। পটুয়াখালীতে জোয়ারের পানি প্রবেশ করেছে সদর উপজেলার রাঙ্গাবালী, দশমিনা, গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায়। ঝিনাইদহে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, তলিয়ে গেছে ধানের ক্ষেত। শরীয়তপুরের নড়িয়া, গোসাইরঘাটা ও জাজিরা উপজেলায় ঝড়ের সময় চরাঞ্চলে জোয়ারের পানিতে ডুবে গেছে ফসলের ক্ষেত। বরিশালে কাঁচা ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল ও মৎস্য সম্পদের। ঝড়ের যে বাতাস শুরু হয়েছে সেই ৪টে থেকে এখন পর্যন্ত আমাদের পল্লী বিদ্যুৎ আসেইনি। আমরা এখন পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছি না। ক্ষতিগ্রস্ততার নিরূপণ করে অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সবাইকে আমরা ত্রাণ দিবার, এমনিতে করোনার ত্রাণ যেগুলো কার্যক্রম আছে সেখান থেকে আমরা ইমিডিয়েট যারা অধিক ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা সাহায্য করব। এর মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সুন্দরবন ও সংলগ্ন এলাকায় কেউ আটকে পড়েছে কিনা তা জানতে কাজ শুরু করেছে কোস্টগার্ড। বিভিন্ন জায়গার মধ্যে যেমন গাবুরা, যেটা কিনা সাতক্ষীরা জেলার অন্তর্গত, এখান থেকে আমাদের প্রায় ১,০০০-এর বেশি পরিবারকে আমরা স্থানান্তর করতে সক্ষম হয়েছি এবং ঝড়ের পরবর্তী সময়ে আমরা প্রস্তুত আছি। আমাদের বিভিন্ন জাহাজ আমরা রেখেছি যেগুলো আমাদের পোস্ট সাইক্লোন আমরা ডিপ্লয় করব। এরা বিভিন্ন এলাকায় যাবে, যে ত্রাণ সামগ্রী নিয়ে যাবে। ঝড়ের প্রভাবে লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, বেনাপোল সহ দেশের অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের খবর পাওয়া গেছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আম্পানের সবচেয়ে বেশি তাণ্ডব চলেছে সাতক্ষীরায়, আপনি তো সেখানে আছেন, সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনার কাছে বিস্তারিত কী তথ্য রয়েছে? এটি সাতক্ষীরা উপজেলার সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। সেখান থেকে আমি আসার পথে যেখানে যা দেখতে পাচ্ছি সেটি একেবারে বলা যায় যে তাণ্ডব এবং সব কিছু তছনছ হয়ে গেছে। আমি আপনাকে চলতে চলতে যেটুকু দেখাতে পারি সেটি থেকে হয়তো আপনার একটা ধারণা হতে পারে যে এখানকার কী অবস্থা। তবে আমি আপনাকে এইটুকু জানাতে পারি যে সাতক্ষীরার মোট 2টি উপজেলা, আশাশুনি এবং শ্যামনগর, এই শ্যামনগরের এই 2টি উপজেলায় প্রায় ১৭৬ কোটি টাকা চিংড়ি মাছের ক্ষতি হয়েছে। ঘের প্রায় ১০,০০০-এর উপরে চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে এই সাতক্ষীরায়। তো সেই জায়গা থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষ অনেক ঘরবাড়ি হারা হয়েছে। আমি যেটি দেখতে পাচ্ছি সেটি আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যে আমি দেখতে পাচ্ছি যে 2টি উপজেলা, শ্যামনগর এবং আশাশুনি, এই 2টি উপজেলায় প্রায় এখন ৪০,০০০-এর মতো বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে জলোচ্ছ্বাসের কারণে। আর এর ফলে যেটি হয়েছে যে এখন অনেক মানুষ তাদের বাড়িঘরে ফিরতে পারেনি। আমরা যেটা জেনেছি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে যেটুকু প্রাথমিক হিসাব থেকে জানিয়েছে তাতে এখন অন্তত ৭৫ থেকে ৮০,০০০ মানুষ এখনও বাইরে রয়েছে, তাদের অনেকেই এখনও ঘরে ফিরতে পারেননি। তারা বলছেন যে যাদের বাড়িঘর সম্পূর্ণ বা আংশিক ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদের বাড়ি ঘরে ফিরতে সময় লাগতে পারে এবং সেটি বেশ কয়েকটা দিন লাগবে এমনই ধারণা তারা আমাকে দিয়েছে। কারণটা আপনি জানেন যে এই যে জলোচ্ছ্বাস এবং কালকের যে ঘূর্ণিঝড় তাতে যে ৪০,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ৪০,০০০ বাড়িঘরে যেসব অধিবাসী ছিলেন তারা অধিকাংশই এখন আশ্রয় শিবিরগুলোতে রয়েছে। আমাকে আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা যেটি আমাকে জানিয়েছেন যে অন্তত ২৪,০০০ বাড়িঘর সম্পূর্ণ বা আংশিক নষ্ট হয়ে যাওয়াতে এখন অন্তত ২৪,০০০ মানুষ কোনোভাবেই তাদের বাড়িতে ফিরতে পারবেন না আপাতত, এমনই একটি ধারণা দিয়েছেন। এর বাইরেও
আমি অন্যান্য জায়গা থেকে যে তথ্য পেয়েছি তাতে বাঁধেরও বেশ কিছু এলাকায় অন্তত 23টি জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সাথে রাস্তার ক্ষতি হয়েছে অনেক এলাকায়। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই সাতক্ষীরা উপজেলা আশাশুনি এবং শ্যামনগর এই দুটি উপজেলায় বিস্তীর্ণ এলাকায় এখন পানিতে তলিয়ে আছে, যার ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে চিংড়ি সহ অন্যান্য মাছ, অন্যদিকে তেমনি নষ্ট হচ্ছে এখানকার যে খেতে সবজি ছিল সেগুলোই। আর বাড়িঘর ছাড়া মানুষদের এখনো অনেকেই আশ্রয়হীন অবস্থায় রয়েছে, যাদেরকে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না যা পানি নেমে যাবে ততক্ষণ পর্যন্ত তারা এলাকায় করোনার সংক্রমণের মধ্যেই এই ঘূর্ণিঝড় এবং এত মানুষ একসাথে আশ্রয় কেন্দ্রে আছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের সবারই করোনা পরীক্ষার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। সেক্ষেত্রে সাতক্ষীরায় এ ধরনের কোনো চিন্তা ভাবনা বা কর্মসূচির কথা আপনি জানতে পেরেছেন কিনা? দুদিন আগে রাত্রিতে আমি সাতক্ষীরার জেলা প্রশাসকের সাথে একটি কথাবার্তা এক পর্যায়ে জেনেছিলাম। তারা এই করোনা নিয়ম বিষয়টি বেশ চিন্তিত এবং সেক্ষেত্রে তারা সব সময় চেষ্টা করেছে যারা এরকম আশ্রয় শিবিরে থাকবেন বা আশ্রয় কেন্দ্রে থাকবেন তাদেরকে করোনা সম্পর্কে সতর্ক করা এবং তাদের মাস্কের কথাও তিনি বলেছেন। কিন্তু বাস্তব অবস্থাটা এরকমই যে যেখানে থাকার মতো জায়গা নেই, যেখানে দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছে না মানুষ, বন্যা বা এই যে জলোচ্ছ্বাসের কারণে পানি ঢুকে পড়েছে এলাকায়, সেখানে সেই জায়গায় করোনার ব্যাপারটাকে তারা খুব বেশি করে গুরুত্ব দিতে চাচ্ছে না সাধারণ মানুষ। তবে প্রশাসন সবসময় তাদেরকে উদ্বুদ্ধ করছে যেন। ঘূর্ণিঝড় আম্পানের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় আম বাগানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিরা বলছেন কোনো বাগানে 1/3, আবার কারো অর্ধেক আমই ঝরে পড়েছে, কোথাও ঝোড়ো বাতাসে গাছই উপড়ে গেছে। আমপানের প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন জানিয়েছে ঝরে গেছে প্রায় 15 থেকে 20% আম। টাকার অঙ্কে এ ক্ষতি প্রায় 115 কোটি টাকা। এছাড়া আমপানের প্রভাবে জেলার ভুট্টা ক্ষেত ও লিচুর কিছু ক্ষতি হয়েছে। আম প্রায় ম্যাচুরিটি দিকে চলে গেছে, সে অবস্থায় এই ঝড়টি হলো কিছুটা ক্ষতির কারণ। আমার ধারণা যে হয়তো বা 20 থেকে 25% আম হয়তো ঝরে গেছে। এই ঝড়ে আমাদের অনেকেও হচ্ছে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমাদের ঘর বাড়ি উড়ে গেছে সব। আমরা বের হতে পারছি না বৃষ্টির কারণে, বাসাতে পানি জমে গেছে। কৃষি বিভাগ বলছে চাঁপাইনবাবগঞ্জে 5 থেকে 6% আম ঝরে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিবগঞ্জ ও ভোলাহাটে। দাবি করা হচ্ছে ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা। আমফানের তাণ্ডবে যে আমগুলি ঝরে গেল, এটা গাছের সবচেয়ে সেরা বা বড় আমগুলিই ঝরে গেছে, যে আমগুলি আবার অপূরণীয় ক্ষতি হয়েছে। ঝড়ের গতিটা ছিল এবং এতে দেখা যায় যে পরিমাণ আম আমাদের ঝরে পড়েছে, সেই আমটার যদি এখনকার যে বাজার মূল্য, সেই বাজার মূল্য হিসাব করতে গেলে 2,50,00,000 টাকা মতো আমাদের কৃষকদের ক্ষতি হয়েছে বলে আমরা মনে করছি। ঘূর্ণিঝড় আমপানে নওগাঁ জেলার পোরশা, সাপাহার, নিয়ামতপুর, পত্নীতলা, ধামাইরহাটে 10 ভাগ আম ঝরে পড়েছে। সাতক্ষীরাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ আম বাগান। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমপানের প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁতে আমের বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে এবারে নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, জেলায় আম বাগানের কেমন ক্ষতি হয়েছে, চাষিরা এ বিষয়ে কি বলছেন এবং আম চাষিদের ক্ষতি পোষাতে কৃষি বিভাগ কোনো ধরনের পরামর্শ দিয়েছে কিনা এখন পর্যন্ত? আপনাকে শুরুতেই জানাই যে আমের রাজধানী হিসাবে খ্যাত কিন্তু নওগাঁয় এবারে শুরুতেই কিন্তু আম নিয়ে বিপর্যয়ে পড়েন এখানকার আম চাষিরা, অর্থাৎ কিনা এবারে কিন্তু মুকুল কুয়াশার কারণে 20% আম এমনিতেই উৎপাদন কম হচ্ছিল। এরপরে কিন্তু কয়েক দফা ঝড় বৃষ্টি হয়েছে, আর গতকাল থেকে আপনি ধরেন সন্ধ্যা থেকে কিন্তু আজ এখন পর্যন্ত কিন্তু থেমে থেমে হালকা বৃষ্টি, ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টিতে কিন্তু আমের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাকে পোরশা, সাপাহার, নিয়ামতপুর এবং ধামুরহাটের আম চাষিরা যেটি জানিয়েছেন যে এই ঝড় বৃষ্টিতে তাদের প্রায় 20 থেকে 25% আম ঝরে পড়েছে এবং এদের তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আপনি জানেন যে এবারে কিন্তু লক্ষ্যমাত্রা ছিল যে 25,000 হেক্টর জমিতে প্রায় 3 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে, কিন্তু এইদিকে ঝড়ের কারণে কিন্তু প্রায় 25% আম ক্ষতি হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ক্ষতির বিষয়ে আমি কথা বলেছিলাম এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলামের সঙ্গে।
তিনি যেটি আমাকে জানিয়েছেন যে ক্ষতিটা ওরকম বেশি হয় নাই, তার মতে যে এখানে 3 থেকে 5% আমের ক্ষতি হয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে আমি শেষ করতে চাই যে এখানে আমার সঙ্গে কথা হয় সাপাহারের আম ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মী তসলিমউদ্দিনের সঙ্গে। তিনি সরজমিন ঘুরে আমাকে যেটি জানিয়েছেন যে তার বাগান সহ আশেপাশের প্রত্যেকটা বাগানের 20 থেকে 25% আম কিন্তু ঝরে পড়েছে এবং এই অঞ্চলের প্রায় 100 কোটি টাকার আমের ক্ষতি হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। এই ছিল মোটামুটি নওগাঁর পরিস্থিতি। নওগাঁ থেকে আম বাগানের ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানছিলাম আমরা। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে 8 জেলায় 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে গাছ পড়ে, দেয়াল চাপায় ও ট্রলার ডুবে এদের মৃত্যু হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকাগুলোতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল। আম্পানের প্রভাবে ভোলায় সকাল থেকেই বইছিল ঝড়ো বাতাস। বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলার বেশিরভাগ এলাকা। দুপুরে ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা এলাকায় গাছের ডাল ভেঙে মারা যায় 70 বছর বয়সী সিদ্দিকী ফকির। এছাড়া বরিশালের আলতুমিয়ার ঘাট এলাকায় মেঘনায় ট্রলার ডুবে বোরহানুদ্দিন উপজেলার রফিকুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জলোচ্ছ্বাসে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের অন্তত 8টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতাপনগর। 7টি পয়েন্টে বাঁধ ভেঙে শত শত মাছের ঘের এখন পানি নিচে। পানিবন্দী অন্তত 25,000 মানুষ। জেলা শহরের কামালনগরে আম কুড়াতে গিয়ে গাছ চাপায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এবং বহু সংখ্যক গাছপালা ইতিমধ্যে ভেঙে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আশাশুনি থানা এলাকার প্রতাপনগর নামক একটি ইউনিয়ন, সেটি তীব্র পানির চাপে কয়েকটি স্থানে বাঁধ ভেঙে গিয়ে পুরো এলাকা প্লাবিত হয়েছে। বহু সংখ্যক মাছের ঘের ডুবে গিয়েছে এবং অনেক ঘরবাড়িতে পানি উঠেছে। পটুয়াখালীর শহর রক্ষা বাঁধ সহ বিভিন্ন বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। কুয়াকাটায় সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড়ো বাতাস ও ভারী বর্ষণে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। জেলার গলাচিপায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে মারা গেছে শিশু রাশেদ। আর সকালে কলাপাড়ায় ঘূর্ণিঝড়ের প্রচার চালাতে গিয়ে খালে পড়ে নিখোঁজ স্বেচ্ছাসেবীর মরদেহ পাওয়া যায় 9 ঘণ্টা পর। বরিশালের কীর্তনখোলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিচু এলাকার কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তাদের আশ্রয় কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিত, তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং একই সাথে তাদের আহারের ব্যবস্থাটাকে আমরা করেছি। আমরা গবাদি পশু নিয়েছি, ইতিমধ্যে আমরা বরাদ্দ প্রদান করেছি একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত। আশা করি মানুষকে সচেতনের মাধ্যমেই কিন্তু আমরা এই ঘূর্ণিঝড় আমফান মোকাবেলা করতে পারবো। নোয়াখালীর হাতিয়ায় জোয়ারে বেড়িবাঁধ ভেঙে 4 ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত হয়েছে, ভেসে গেছে কয়েকশো বাড়ি। যশোর শহর এবং চৌগাছা, কেশবপুর, শার্শা, মনিরামপুর ও বাঘারপাড়া উপজেলায় কয়েকশো কাঁচা ও আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। লক্ষ্মীপুর ও ঝালকাঠিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খুলনার কয়রার গোলখালী, আংটিহারা, হরিণখোলায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। ডরের সরে বাচ্চা কাচ্চা লইয়ে বা গরু গাছের লইয়া এখানে আইছে, এই নিয়ে আইয়ে তো আশায় কেন্দ্রে আশায় লইছে। বন্যায় অনেক ক্ষতি হয়েছে এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় দেয়াল চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের সন্দ্বীপে জলোচ্ছ্বাসে ভেসে এক যুবকের মৃত্যু হয়েছে। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে 2 মাস ধরে অসহায় মানুষের কাছে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ। এর মধ্যে রমজান মাসে 7,000 মানুষের এক বেলার খাবার ও 12,000 মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে দলটি। এসএসসি 2000 ও এইচএসসি 2002 বাংলাদেশ লেজেন্ড গ্রুপ নামের এই দলটি গত 2 মাসে 40 জেলায় ত্রাণ সহায়তা দিয়েছে। 100 পরিবারকে দেওয়া হয়েছে 2 লাখ টাকা অর্থ সহায়তা। এছাড়া পুলিশ সদস্যদের সুরক্ষায় দলটির পক্ষ থেকে N95 মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়েছে। 64 জেলাতেই সহায়তা কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে উল্লেখ করে গ্রুপের সদস্যরা জানিয়েছেন, লকডাউন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তা চালিয়ে যাওয়া হবে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে উপকূলের 19 জেলার 12 উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া পল্লী বিদ্যুতের 50 লাখ গ্রাহকের বাসায় সংযোগ নেই। বজ্রপাতে আগুন লেগে বন্ধ হয়ে গেছে কুষ্টিয়ার একটি বিদ্যুৎ উপকেন্দ্র। বিতরণ কর্তৃপক্ষ বলছে, সংযোগ ঠিক করতে শুক্রবার পর্যন্ত সময় লাগতে পারে। বুধবার রাত 9:45টার দিকে ঘূর্ণিঝড় আম্পান কুষ্টিয়ায় ঢোকে। সে সময় ঝড়ো হাওয়া ও বজ্রপাতে
বটতলের সাবস্টেশনে আগুন লাগে। এতে উৎপাদন বন্ধ হয়ে যায় জাতীয় গ্রিডের 132-33 কেভি উপকেন্দ্র। কেউ হতাহত না হলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় কুষ্টিয়া, মেহেরপুর ও রাজবাড়ী জেলায়। ট্রান্সফরমার যেহেতু ড্যামেজ হয়ে গেছে, এখন ট্রান্সফরমার 2 নম্বর ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে। এখন এটা ইন্সপেকশন করবে, করার পরে দেখবে যে কী কন্ডিশন, কোন পার্টস করেছে, রিপেয়ার করা যাবে কি না, যদি রিপেয়ার করা না যায় কী করতে হবে সেটা দেখে তারপরে আমপানের তাণ্ডবে উপকূলের 21 জেলার বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, বরিশাল ও যশোরে। এসব এলাকার গাছ উপড়ে বিদ্যুতের তার ছিঁড়েছে, ভেঙে পড়েছে খুঁটি। বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ বলছে উপকূলের 19 জেলার 12 উপজেলায় প্রায় 9.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। 11 কেবি যে লাইন আমাদের, সেগুলো হচ্ছে 316টা 11 কেবি লাইন। সেখানেও আমরা বেশ কিছু মানে শখানিক 11 কেবি এখন আমরা চালু করতে পারিনি, যেগুলো ফিডার, যেগুলোর মাধ্যমে গ্রাহক বিদ্যুৎ পেয়ে থাকে। তো এই সবগুলো মিলে আপনার ক্ষতিগ্রস্তের পরিমাণটা অ্যাকচুয়ালি এগুলো লাইন রিস্টোর করার পরেই এক্সাক্ট পরিমাণটা পাওয়া যাবে। এদিকে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জানিয়েছেন বুধবার সন্ধ্যা থেকে দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের অধিকাংশ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের লোকজন, লেবার, কন্ট্রাক্টর, মালামাল এভরিথিং জায়গা মতো আছে। আমরা গাছ কাটার জন্য কুড়াল পর্যন্ত রেখেছি। এখন শুধুমাত্র একটু সব জায়গাতে কিন্তু এখন আপনার বৃষ্টি হচ্ছে, বাতাসও আছে। এটা হয়তো সময় লাগবে কি থামতে। আমরা ইনশাল্লাহ থামলে আমরা সংযোগ পুনঃস্থাপনে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালগুলোতে জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহের পরামর্শ দেওয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পান আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি এখন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে অবস্থান করছে। নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে মোংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় সংকেত পরিবর্তন করে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বায়ুচাপ বৃদ্ধি ও অমাবস্যার প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এসব এলাকায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এছাড়া অনেক এলাকাতে মাঝারি বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়, ক্রমান্বয়ে আরও দুর্বল হচ্ছে এবং এর প্রভাবে প্রচুর বৃষ্টি এবং কিছু বাতাস থাকবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায়, বাংলাদেশ উপকূল এলাকায় বায়ুচাপের তারতম্যের জন্য অত্যধিক বাতাস বিরাজ করবে এবং সাগর উত্তল থাকবে। আমরা যে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর মহাবিপদ সংকেত 10 নম্বর থেকে নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিতে বলা হয়েছে। আর শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।